জনগণের রাজনীতি নাকি রাজনীতির জনগণ? রাজনীতির আয়নায় কতটা প্রতিফলন জনগণের, তাদের অবস্থানই বা কোথায়, সেই হিসেবটাই বুঝতে যমুনা টেলিভিশনের রাজনীতির এই আয়োজনের পুরোটা সময় আপনাদের সঙ্গে আছি আমি আখলাকুস সাফা। বিশ্ববাজারে তেলের দাম বাড়ছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে খাদ্যের দামও বাড়ার শঙ্কা হয়েছে। বিশ্লেষকদের আশঙ্কা, এই পরিস্থিতি দীর্ঘ হলে বাংলাদেশের উপরও বড় ধরনের চাপ পড়তে পারে। সরকার বলছে সংকট এড়াতে বেশি দামে জ্বালানি আমদানি করতে হচ্ছে। এই সময় গ্যাস সরবরাহ কমানো হয়েছে দিনে 20 কোটি ঘনফুট। তবে খোলা বাজার থেকে নতুন এলএনজি কার্গো কেনা হয়েছে $24 থেকে $28 দামে, সেখানে যুদ্ধের আগে যেটির দাম ছিল $10। সরকার জানিয়েছে দেশের তেলের দাম বাড়ানো হবে না। বলা হচ্ছে পর্যাপ্ত মজুদ আছে, দুশ্চিন্তার কারণ নেই। ওদিকে জ্বালানি সংকটের গুজবে পাম্পে পাম্পে দিন রাত হাজার হাজার যানবাহনের লাইন। অতিরিক্ত তেল কিনে মজুদ করছে মানুষ। নাটোরের মাটির নিচে পানির ট্যাঙ্কে পাওয়া গেছে মজুদ করা 10,000 লিটার ডিজেল। এমন ঘটনায় নিজেদের দিকেই আঙুল তুলে আমাদের এখন বলতে হয়, আমরা এমন কেন? ওদিকে চাঞ্চল্যকর খবর, শরীফ ওসমান হাদি হত্যা মামলার মূল আসামি ফয়সাল করিম ও আলমগীরকে গ্রেফতার করেছে ভারতের পুলিশ। তাদের ফিরিয়ে আনতে পরবর্তী পদক্ষেপ কি হবে? রাজনীতির মাঠে বইছে উত্তাপ। বিরোধী জোটে থাকা এনসিপির অভিযোগ, সরকারের ভেতরেই আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে। অন্যদিকে বিএনপি মহাসচিব বলেছেন শেখ হাসিনা বিদেশে বসে দেশকে অস্থিতিশীল করছে। আর এসবের মাঝেই আমাদের চিন্তায় ফেলছে রাজনীতিতে নারীর অংশগ্রহণ কমে যাওয়ার পরিসংখ্যান। এসব নিয়েই আজ আমাদের আলোচনা। আমাদের সঙ্গে যুক্ত আছেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি। আমাদের সঙ্গে আছেন মেজবাউল আজম সওদাগর, সহযোগী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আমাদের সঙ্গে যুক্ত হবেন ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান, কেন্দ্রীয় মজলিসের শুরার সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল। এবং আমাদের সঙ্গে শুরুর দিকে যুক্ত হচ্ছেন যমুনা টেলিভিশনের কলকাতা প্রতিনিধি সুকান্ত চট্টোপাধ্যায়। শুরুতেই যেমনটা বলছিলাম, শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের যে মূল দুই আসামি, অর্থাৎ যারা গুলি করেছেন বলে এরই মধ্যে যে চার্জশিট দেওয়া হয়েছিল, সেই চার্জশিট পরবর্তীতে আবারও এখন সিআইডির তদন্তে রয়েছে। সেখানে যেই দুইজনকে প্রধান আসামি করা হয়েছে, ফয়সাল করিম এবং আলমগীর, তাদেরকে ভারত থেকে গ্রেফতার করা হয়েছে। যমুনা টেলিভিশন শুরু থেকেই এই ঘটনার যে অনুসন্ধান, সেই অনুসন্ধান করেছিল এবং কোন কোন রুট দিয়ে তারা ভারতে পালিয়েছে, ময়মনসিংহের হালুয়াঘাটের যেই রুট দিয়ে তারা গিয়েছে, সেই রুটও যমুনা টেলিভিশন উন্মোচন করেছিল। এবং সবশেষ মামলাটি সিআইডিতে তদন্তে থাকা অবস্থায় আজ আমরা জানতে পারলাম যে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং 14 দিনের রিমান্ডে পাঠানো হয়েছে। আমি যদি কলকাতা পুলিশের যে প্রেস রিলিজ, সেই প্রেস রিলিজটির মারফতে যেটি দেখতে পাচ্ছি, তারা বলছে গোপন সূত্র মারফত পশ্চিমবঙ্গের রাজ্য এসটিএফ খবর পায় বাংলাদেশে চাঁদাবাজি ও খুনসহ একাধিক গুরুতর অপরাধ করার পর দুইজন বাংলাদেশি নাগরিক দেশ থেকে পালিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে এবং বর্তমানে বনগাঁও সীমান্ত এলাকায় আশ্রয় নেওয়ার চেষ্টা করছে, যাতে সুযোগ পেলে পুনরায় তারা আবার বাংলাদেশে ফিরতে পারে। এবং সেখানে তারা তাদের দুটি ছদ্মনামও ব্যবহার করেছে। ফয়সাল যেমন তার নাম ব্যবহার করেছে, সেখানে রাহুল। আমরা একটু এই ঘটনার বিস্তারিতটা জানবো সুকান্ত চট্টোপাধ্যায়ের কাছ থেকে, যমুনা টেলিভিশনের কলকাতা প্রতিনিধি। সুকান্ত, 14 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। একটি বিষয় আমরা যেটি বুঝি সেটি হচ্ছে ভারতে অনুপ্রবেশ করেছে তারা, যেটি প্রেস রিলিজের যে বক্তব্য, সেই বক্তব্যও আমরা দেখছি। সেখানে আজ আদালতে কি কি বিষয় উপস্থাপন করা হয়েছে এবং 14 দিনের রিমান্ডে পুলিশ তাদেরকে কি জিজ্ঞাসাবাদ করবে এবং পরবর্তী বাংলাদেশে পাঠানোর যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটি সম্পর্কে আপনারা কতটুকু জেনেছেন? দেখুন, প্রথমেই বলে রাখি যে আজকে যেহেতু রবিবার, সেহেতু ছুটির দিন, সে কোর্ট ছিল কিন্তু অসম্পূর্ণ, অর্থাৎ ভারপ্রাপ্ত যিনি বিচারপতি তিনি এই যে দুজন, অর্থাৎ ফয়সাল করিম এবং আলমগীর হোসেন, এই দুজনকে কিন্তু 14 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। অর্থাৎ রাজ্য পুলিশের যে এসটিএফ, তাদেরকে বনগাঁ সীমান্ত থেকে কিন্তু গ্রেফতার করে। পুলিশের প্রাথমিক যে তদন্তে অনুমান যে তারা অবৈধভাবে এখানে বসবাস করছিল এবং তাদের কাছে কোনো বৈধ ভিসা বা পাসপোর্ট ছিল না, সেই কারণে কিন্তু তাদেরকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি যে এই আপনি বলছিলেন যে ফয়সাল করিম তিনি ছদ্মনাম নিয়েছিলেন রাহুল, একেবারেই ঠিক।
এবং আলমগীর হোসেন তিনিও কিন্তু একটি ছদ্মনাম নিয়েছিলেন এবং অনেক দিন ধরেই কিন্তু এদেরকে পুলিশ অর্থাৎ এসটিএফ স্পেশাল টাস্ক ফোর্স তাদেরকে ট্র্যাকিং করছিল, কিন্তু অনেক জায়গা থেকে কিন্তু তারা ধরা পড়ার সময়ও কিন্তু পালিয়ে যায় কিছুক্ষণ মুহূর্তের মধ্যে, অর্থাৎ এসটিএফ রেড করার আগে সেখান থেকে পালিয়ে যায়। এরকম অনেকবার হওয়া সত্ত্বেও কিন্তু তাদের সোর্স মারফত তারা কিন্তু এসটিএফ জানতে পারে যে তারা বনগাঁ সীমান্তে রয়েছে এবং সেখান থেকে তারা বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছে। সেই মুহূর্তেই কিন্তু এসটিএফ তাদেরকে গ্রেফতার করে এবং আজকে বিধাননগর আদালতে তোলা হলে 14 দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দেয়। এই ধৃতদের কাছ থেকে যেগুলো পুলিশ ইতিমধ্যেই জানতে পেরেছে যে ওসমান হাদির খুনের ঘটনায় এরা সরাসরি যুক্ত, কিন্তু এইখানে যেহেতু বাংলাদেশ সরকারের তরফ থেকে কোনো এখনো পর্যন্ত আবেদন করা হয়নি আনুষ্ঠানিকভাবে এই ধৃতদের দেশে ফেরানোর জন্য, সেই হেতু কিন্তু এদের কাছে শুধু ফরেনার অ্যাক্ট অর্থাৎ বিএনএস যে 18 যে অ্যাক্ট অবৈধ প্রবেশ, সেই ক্ষেত্রে কিন্তু মামলা এখানে দায়ের করা হয়েছে। এখন কলকাতা পুলিশ তারাও কিন্তু ইতিমধ্যেই বাংলাদেশের সরকারের সঙ্গে পররাষ্ট্র দপ্তরের সঙ্গে যোগাযোগ করেছে এবং পররাষ্ট্র দপ্তরের সূত্রে কিন্তু ঢাকার সঙ্গে ইতিমধ্যেই যোগাযোগ হয়েছে। আমরা যেটুকু শুনতে পেরেছি সেখান থেকে এদের যে পরিচয় পাওয়া গেছে সেটা মিলিয়ে নেওয়ার জন্যই কিন্তু এই তাদের তদারকি, এবং আগামী দিনে দেখতে হবে যে কলকাতা পুলিশ বা রাজ্য পুলিশ, পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের যে এসটিএফ রয়েছে তারা এদেরকে কিভাবে বাংলাদেশের হাতে প্রত্যাপন করেন এবং বাংলাদেশ সরকার যদি এদেরকে কে পাঠান অর্থাৎ বন্দি যে প্রত্যাপন চুক্তি রয়েছে ভারতের সঙ্গে, সেক্ষেত্রে দাঁড়িয়ে এটা কতটা কার্যকরী হবে এবং রাজনৈতিক প্রেক্ষাপট কি আছে সেটাও কিন্তু সবকিছু পর্যালোচনার বিষয়। তবে এই যে গ্রেফতারের বিষয়টি কিন্তু আজকে সন্ধ্যা অর্থাৎ রবিবার সন্ধ্যা 6:30 ভারতীয় সময় তখন কিন্তু এসটিএফ এটা প্রেস রিলিজ মারফত কিন্তু জানায়। যদিও এসটিএফ কোনো সময় সাংবাদিক সম্মেলন করে না, রাজ্য পুলিশের ডিজি এই সাংবাদিক সম্মেলন করেন, কিন্তু যেহেতু একটি পররাষ্ট্র বিষয় এর সঙ্গে জড়িত রয়েছে এবং কেন্দ্র রাজ্য একটা নির্বাচনকে ঘিরে পশ্চিমবঙ্গে একটা টানাপোড়েন চলছে, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু অতটা প্রশাসনিক যে দর কষাকষিতে না গিয়ে সরাসরি কিন্তু তারা এই প্রেস রিলিজ কিন্তু তাদের যে ওয়েবসাইট তাতে আপলোড করেছে এবং সাংবাদিকদের দিয়েছে। এখন দেখার যে ওসমান হাদি খুনের যে এই যে দুজন যে প্রধান আসামি চিহ্নিতকরণ, তাদেরকে কিভাবে বাংলাদেশে প্রত্যার্পণ করা যায়, এর সবটাই রয়েছে কিন্তু রাজনৈতিক পর্যবেক্ষণের ওপরে। এবং প্রশাসনিক স্তরে পশ্চিমবঙ্গ সরকার এই মুহূর্তে যে অবস্থায় আছে, তারাও কিন্তু বাংলাদেশ সরকারের সাথে দীর্ঘদিন যে একটা সম্পর্কের দূরত্ব তৈরি হয়েছিল, ওসমান হাদির এই যে বন্দী অর্থাৎ খুনিদের প্রত্যার্পণ করে হয়তো সেই সম্পর্কটা আবার কিন্তু আগের মতো পরিস্থিতি বা পরিবেশে ফিরে যেতে পারে। সুকান্ত, আপনাকে ধন্যবাদ। এই বিষয়ে এখন অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি, আপনার কাছে যেটি জানতে চাই সেটি হচ্ছে, আপনিও শুনছিলেন সেখানকার আপডেটগুলো শুনছিলেন, আইনি এবং কূটনৈতিক প্রক্রিয়াটা এখন কিভাবে এগোবে? না, এটা তো আমাদের দেশের সরকার আছেন এবং কূটনৈতিক, এটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে বিষয়গুলো আছে। তবে স্বস্তির অনেক দিন পরে হলেও স্বস্তির কথা হচ্ছে এটাই যে শরীফ ওসমান হাদির মৃত্যুটা যেমন আমাদের দেশের প্রতিটা মানুষকে একেবারে নাড়া দিয়ে গিয়েছিল, কি করে তারা পালিয়ে ভারতে চলে গেল, বর্ডারটা কেন আপনার ওপেন ছিল, আমাদের দেশের আইনশৃঙ্খলা বাহিনী তারা কেন সেই সময় ধরতে পারেনি, এগুলো অনেক কথা, অনেক প্রশ্ন আমাদের মনের মধ্যে কিন্তু আছে। এজাহার এফআইআর যেটা হয়েছিল সেখানে তদন্ত, সত্য অনুসন্ধান যেভাবে করা হয়েছিল, এখন পুলিশ তদন্ত করে যে রিপোর্টটা দিয়েছে, যেটাকে পুলিশ রিপোর্ট, যখন দেখে ঘটনা সত্যি তখন এটাকে একটা চার্জশিট বলা হয় আর কি, আর না হলে ফাইনাল রিপোর্ট দেয় যদি দেখে ঘটনা মিথ্যা। তো ভারতের সাথে আমাদের এক্সট্রাডিশন ট্রিটি আছে, যে বন্দি বিনিময় প্রত্যার্পণ যেই চুক্তি, সেটার মাধ্যমে ওই দেশে যেহেতু ধরা পড়েছে, ওই দেশের জুরিসডিকশন, সেখানে আমাদের দেশের স্বরাষ্ট্র, পররাষ্ট্র এবং সরকারের অন্যান্য যে উইংগুলো আছে ওনারা কথা বলে আইন এবং বিচারের মুখোমুখি দেশে এনে এই দুইজনকে করা হবে। এখন তারা মূল আসামি ফয়সাল করিম এবং আরেকজন যিনি আলমগীর, সিআইডির তদন্তে আর কারো নাম ছিল কিনা, সিসি ক্যামেরার ফুটেজে যেটা আমরা দেখেছিলাম
সেখানে কিছু বাদ পড়েছে কিনা, এগুলো সবই আসলে বিয়োজন সংযোজনের ব্যাপার থাকে ইভেন আফটার সাবমিশন অফ দ্য পুলিশ রিপোর্ট চার্জশিট। এখন 14 দিনের রিমান্ড দিয়েছে, এখন সেখানেও আপনার অনুপ্রবেশের যে মামলা ভারতের ওই সরকার সেখানে করেছে, সেখানে তাদের পাসপোর্ট ভিসার এগুলো তো অন্য সম্পূর্ণ ভিন্ন একটা বিষয়, ভিন্ন একটা দেশে। এখন মূল কথা হচ্ছে যে তারা ছদ্মনাম নিয়েছে, কবে গেছে, কখন গেছে, পাসপোর্টে তো সিল টিল থাকার সুযোগ নেই ওই নামধামের কারণে। তো বর্ডার আর সব কিছু মিলিয়ে আমরা তো দেখেছি 5ই আগস্টের পর আওয়ামী লীগের বহু নেতাকর্মী একেবারে ওই তৎকালীন যে অবৈধ প্রধানমন্ত্রী ছিলেন তিনি সহ ভারতে পালিয়ে গেছেন। তো এখন সরকার, ভারতের সরকারের সেইটুকু সদিচ্ছা আছে বলে তো মনে হচ্ছে যে যেহেতু তারা এটা এইভাবে আপনার বললেন, ইভেন আমাদের সাংবাদিক ভাইও যেটা বলেছেন ভারতের, যে ওসমান হাদির যারা হত্যাকারী হিসেবে চিহ্নিত ফয়জুল করিম এবং আলমগীর, তাদেরকে দেশে ফিরিয়ে আনার আগে ওখানে যেটা আইনি যেই কাঠামো, আইনি যেই মামলা মোকদ্দমা সেটা ফেস করা, এবং তার সাথে সাথে আমাদের দেশের সরকারের সাথে যে একটা পাশের দেশ হিসেবে, প্রতিবেশী দেশ হিসেবে যেই যতটুকু দরকার অতটুকু সম্পর্ক তো থাকতে হবে, কারণ না হলে তো একটা ডেডলক সিচুয়েশন হলে আমাদের এই তাদেরকে আনা, বিচার করা, আইনের মাধ্যমে সোপর্দ করা, এই বিষয়গুলো সবই তো আসবে। সবই আসবে। আচ্ছা, একটা বিষয়, এই খবরটা যখন প্রচার হলো, ঘটনাটা আসলে আজ সকালের ভারতের দিক থেকে, এবং আজ দুপুরের মধ্যেই কিন্তু রিমান্ডের যে বিষয়টা সেটাও চলে এসেছে। এখন ঢাকায় যেমন এই কতক্ষণ হবে, 30 থেকে 35 মিনিটের মতো সিআইডির যিনি প্রধান তাকে আমরা জিজ্ঞেস করেছিলাম, তিনি বলেছেন যে বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পর্যালোচনা করা হচ্ছে, যাচাই বাছাই করা হচ্ছে, যদি আসলেই অ্যারেস্ট হয়ে থাকে সেই ক্ষেত্রে তাদেরকে ফিরিয়ে আনার জন্য যা যা প্রসেস করার সেগুলো করা হবে। এখন কেমন হয়ে গেল না যে এক জায়গায় রিমান্ড হয়ে গেছে, ফুটে যাচ্ছে। তো উনি এখন সিআইডির প্রধান, যদি এই ইফ বাট মানে এইসব যদি, কেন, কি, এই প্রশ্নগুলো কেন আসছে? কারণ এখানে তো বলেছেই ভারতের যিনি একজন সাংবাদিক, উনি যে বললেন কথা যে 14 দিনের রিমান্ড দিয়েছে, তাদেরকে ধরা পড়েছে, এখন তাদের কি আইডেন্টিটি, মানে তার আইডেন্টিটি ক্রাইসিস আছে যে এটা কি ফয়জুল করিম কিংবা আলমগীর নাকি না? এখন এটা তো ভাই এনশিওর করবার একটা ব্যাপার আছে, কারণ এখানে ছদ্মনাম, ছদ্মবেশ, পাসপোর্ট, এগুলো বহু জিনিসই চলে আসে। কিন্তু পাশাপাশি আমাদের দেশের যিনি আছে ওনাকে এটা আরেকটু খোলাসা করে, সিআইডির যিনি প্রধান, এখানে কোনো রকম ওসমান হাদির বিচার হতে হবে। ওসমান হাদি ন্যায় বিচার পাওনা, সে ন্যায় বিচার পায়। আমরা প্রতিটা মানুষ বিশ্বাস করি যে হাদির হত্যার বিচার হতে হবে। রিকশায় বসে সে যেভাবে যাচ্ছিল দিনে দুপুরে, তার মতন একটা তরতাজা মানুষ, এই ভাইয়ের মতন আমার সাথে ওসমান হাদি মারা যাওয়ার আগের সপ্তাহে একটা টিভি টক শোতে ছিল। অত্যন্ত প্রাণখোলা একজন মানুষ, কি চমৎকার তার ইয়াং কথাবার্তা, তার মধ্যে এই অসম্ভব অনাকাঙ্ক্ষিত যে মৃত্যুটা, এটা আমি তো এখন মনে করছি যে সিআইডির উনি বরং আরও পরিষ্কার করবেন, পাশের দেশের যারা আছেন তাদের সাথে কথাবার্তার মাধ্যমে, পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্রর মাধ্যমে, যে এটা তারা আইডেন্টিফাই করে শিওর হয়েছে কিনা, একেবারে সুনিশ্চিত হতে হবে, সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে, যেটাই ফয়জুল করিম, এটাই আপনার আলমগীর। জি, ধন্যবাদ। যেতে চাই আমি মেজবাউল আলম সওদাগরের কাছে। আমাদের সুকান্ত চট্টোপাধ্যায়ের কাছ থেকে আমরা বেশ কয়েকটি তথ্য শুনলাম। আনুষ্ঠানিকভাবে এখনো বাংলাদেশের তরফ থেকে কোনো আবেদন অথবা কোনো ধরনের চিঠি পাঠানো হয়নি, অর্থাৎ মানে ইন্টারিম যেই সময়টাতে ছিল সেই সময়টাতে আমরা এই বিষয়ে, যেমন বলছিলাম, আমাদের একটি ইনভেস্টিগেশন রিপোর্টও ছিল, আমাদের তিনটি রিপোর্ট হয়েছে। তখনও পর্যন্ত তারা এই বিষয়টি নিয়ে ইন্ডিয়ান গভর্নমেন্টের সঙ্গে কোনো ধরনের কমিউনিকেশন করে নাই, যেটা এখন আরও বেশি খোলাসা হচ্ছে। তখন যদিও বলা হয়েছিল তারা লিখছেন, চেষ্টা করছেন, যোগাযোগ করছেন, কিন্তু যোগাযোগটা যে করে নাই সেটা বেরিয়ে এসছে। আরেকটা বিষয়, ইন্ডিয়ার তরফ থেকে রাজনৈতিক পর্যবেক্ষণের উপর অনেক কিছু নির্ভর করছে। আপনি এই সময়টাকে বিশ্লেষণ করবেন। জি, ধন্যবাদ। আচ্ছা, আমরা যে খবরটা আজকে পেলাম, খুব বেশি সময় এখনো অতিবাহিত হয়নি, এটা আজকেরই ঘটনা। আজকে ওসমান হাদির যে খুনি ফয়সাল নামে যাকে আমরা জেনেছি, তো তাকে সেখানে অ্যারেস্ট করা হয়েছে। এটি আমাদের জন্য অত্যন্ত পজিটিভ একটা দিক যে তাকে অ্যারেস্ট করা হয়েছে,
এখন রাষ্ট্রীয় পর্যায়ে দুই দেশের মধ্যে যে যোগাযোগের বিষয়টা, এটি হচ্ছে কতগুলো আনুষ্ঠানিকতার ব্যাপার। একটা ফর্মাল চিঠি পাঠাতে হবে এবং বাংলাদেশের সাথে ইন্ডিয়ার যে এক্সট্রাডিশন ট্রিটি আছে আপনি জানেন, সেই এক্সট্রাডিশন ট্রিটির আলোকে বাংলাদেশ এখন আমন্ত্রণ জানাবে। ডেফিনেটলি বাংলাদেশ এই কাজটি করবে, আমরা এটা ধরে নিতে পারি এই কারণ বাংলাদেশে হাদি হত্যার বিচারের বিষয়ে একটি অনেক বড় ধরনের শক্ত একটি রাজনৈতিক ঐক্যমত আমাদের দেশে রয়েছে। পাশাপাশি অনেকগুলো প্রেশার গ্রুপ তৈরি হয়েছে হাদি হত্যার বিচারের বিষয়ে এবং গভর্নমেন্টও এটাতে আন্তরিক, এটা অতীতেও ছিল এবং এখনও আমরা স্বাভাবিকভাবেই আমরা ধরে নিব যে গভর্নমেন্ট এখন আনুষ্ঠানিকভাবে ভারতের সাথে এটা যোগাযোগ করবে যে এক্সট্রাডিশন ট্রিটির আওতায় যে আনুষ্ঠানিকতাগুলো দরকার তার আইডেন্টিটিটাকে কনফার্ম করা, উভয় দেশ মিলে একমত হওয়া যে তিনি যে ফয়সাল, যিনি হাদিকে খুন করেছেন বলে পুলিশ ইনভেস্টিগেট করে বের করেছে। আর অতীতের আমাদের অনেকগুলো ইনভেস্টিগেশন রয়েছে যেটার মাধ্যমে মোটামুটি ক্লিয়ার যে কারা এর খুনি, এবং এর মধ্য দিয়ে এই আনুষ্ঠানিকতা শেষ হলে এক্সট্রাডিশন ট্রিটির আওতায় গভর্নমেন্টকে যখন অনুরোধ জানানো হবে তারপরে আমরা বুঝতে পারবো যে ভারতের প্রতিক্রিয়াটা কি, ভারত ফেরত পাঠাতে চায় কি চায় না। তবে প্রাথমিকভাবে এটুকু আমরা বলতে পারি, যেহেতু ভারতীয় পুলিশ তাকে আপনার অ্যারেস্ট করেছে, তো অ্যারেস্ট করার পর রিমান্ডে নিয়েছে। রিমান্ডে নেওয়ার পর তারা ঘটনাগুলো অলরেডি একটা প্রেস রিলিজ দিয়ে প্রাথমিকভাবে যা পেয়েছে তারা এটা প্রচার করেছে। তো ডেফিনেটলি আমরা ধরে নিতে পারি যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ভারতের বাংলাদেশের সাথে সুসম্পর্ক স্থাপনের জন্য ভারতের দিক থেকে একটা আগ্রহ রয়েছে এবং এরকম একজন খুনিকে ধরেন শেখ হাসিনার ব্যাপারটা অনেক বড় রাজনৈতিক একটা সিদ্ধান্তের ব্যাপার, সেটাকে যদি আমরা বাইরে রাখি তাহলে ভারত বাংলাদেশের সাথে সুসম্পর্ক রাখার যে দায়বদ্ধ বা যে তাদের পুনর্চিন্তা যে তাদের মধ্যে এসেছে তারই অংশ হিসেবে ভারত কিন্তু আগ্রহী হবে যে এই ধরনের একটা খুনিকে বাংলাদেশের কাছে হস্তান্তর করার জন্য। সেক্ষেত্রে উভয় দেশ একটা এক্সচেঞ্জ করতে পারে যে ভারতের জেলের মধ্যে যে খুনি আছে ফয়সাল তাকে বাংলাদেশে ফেরত দেবে এবং বাংলাদেশে এরকম কোনো আসামি থাকলে তাকে ভারত দেয়া হবে। এই ধরনের এক্সচেঞ্জের ভিত্তিতে দুই দেশের আসামি প্রত্যার্পণ হয় অথবা হতে পারে। তবে এখানে এক্সট্রাডিশন ট্রিটিটা যদি আপনি একবার, আমি এটা দেখেছিলাম অন্য একটা আলোচনার প্রেক্ষাপটে অনেক দিন আগে, সেখানে অনেকগুলো ফাঁক ফোকর কিন্তু রয়েছে। মানে গভর্নমেন্ট যদি কাউকে, ভারতীয় গভর্নমেন্ট যদি কাউকে তাদের মহান অতিথি হিসেবে মনে করে তাহলে বিভিন্ন অজুহাত দেখিয়ে কিন্তু ভারত এটা স্কিপ করতে পারে যে না, ফেরত না দেওয়ার যদি ইচ্ছা থাকে। যেমনটা তারা শেখ হাসিনার বিষয়ে এখনও তারা কোনো ব্যাখ্যা দেননি যে কোন আইনের ধারা বলে বা কোন স্ট্যাটাসে শেখ হাসিনা এখন ইন্ডিয়ায় রয়েছে, সেই বিষয়ে ভারত থেকে এখন পর্যন্ত কোনো ক্লিয়ার অফিসিয়াল কোনো ব্যাখ্যা আমরা কিন্তু এখনও পাইনি। তো আমরা আশা করছি যে ভারত ওসমান হাদির এই খুনি ফয়সালের ব্যাপারে ভারত হয়তো সেরকম কোনো অবস্থানে ভারত যাবে না এবং কূটনৈতিক দিক থেকে এটা আলোচনাটা তারা সফল করার চেষ্টা করবে এবং বাংলাদেশের সাথে সম্পর্ক স্বাভাবিক করার একটা ইচ্ছা থেকে তারা এইটাতে পজিটিভ অ্যাপ্রোচ করবে বা আচরণ করবে বলে আমার ধারণা এখন পর্যন্ত। জি, ধন্যবাদ আপনাকে। ডক্টর আব্দুল মান্নানের কাছে যেতে চাই, আমাদের বাংলা মোটর স্টুডিও থেকে সংযুক্ত হয়েছেন আমাদের সঙ্গে। সেটি হচ্ছে, আপনি এর মধ্যে জেনেছেন নিশ্চয়ই, ওসমান হাদি হত্যা মামলার প্রধান যে দুই আসামি ফয়সাল করিম এবং আলমগীর, তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে ভারতে। যেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম, আমাদের ভারত থেকে সুকান্ত চট্টোপাধ্যায়, আমাদের কলকাতার যিনি রিপোর্টার, তিনিও বিষয়গুলো বেশ বিস্তারিত করে আমাদেরকে জানিয়েছেন। একটা বিষয় সামনে আসছে, সেটি হচ্ছে যে ভারত সরকার তাদের যে প্রেস রিলিজ আছে, সেই প্রেস রিলিজে পর্যন্ত একটি তথ্য দিয়েছে, সেটি হচ্ছে তারা সুযোগ খুঁজছিল বাংলাদেশে ফিরে আসার। তারা বাংলাদেশে ফিরে আসার যে সুযোগ খুঁজছে, তার মানে তারা কোনো কারণে মনে করছে বাংলাদেশ ইজ সেফ ফর দেম। তাহলে আসলে পরিস্থিতিটা কি? জি, আপনাকে ধন্যবাদ। সমালোচক যারা আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের গোটা জাতির জন্য এটা একটা সুখবরই আমরা বলতে পারি যে ওসমান হাদির বিচারের জন্য আমাদের গোটা বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ধরে লড়াই করেছে, সংগ্রাম করেছে এবং রাজপথে থেকেছে। আমি মনে করি যে আমি ঢাকা 6 নির্বাচন করার কাজ করেছিলাম। সেখানে অনেকগুলো মিটিংয়ে আমার কাছে জিজ্ঞেস করেছিল মানুষ যে আমি যদি নির্বাচিত হই তাহলে সংসদে যে আমি ওসমান হাদির বিচার চাইব কিনা। সাধারণ মানুষদের এই আকাঙ্ক্ষার জায়গা এখন তৈরি হয়েছে যে খুনিকে খুঁজে পাওয়া গিয়েছে
এবং একটু আগে আমি দুইজন আলোচকের আলোচনা শুনতেছিলাম, সেখান থেকে আমি বুঝতে পেরেছি যে বাংলাদেশ সরকার থেকে এখনো পর্যন্ত আনুষ্ঠানিক কিছু জানানো হয়নি। দুই দেশের সরকার পর্যায়ে যখন এটা আলোচনা হবে, আনুষ্ঠানিক জানানো হবে, তখন এটা আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো যে হ্যাঁ, এটা কনফার্ম হয়েছে। তবে যতটুকু এসেছে আমরা এখন অনেকটাই কনফার্ম যে আসামি ধরা পড়েছে। এখন আমি মনে করি বন্দি বিনিময় চুক্তি ইন্ডিয়ার সাথে বাংলাদেশের রয়েছে, সে জায়গায় এতদিন যে আন্তরিকতার অভাব ছিল, আমরা বিভিন্ন সময় শুনেছি ইন্ডিয়ান গভর্নমেন্ট তারা একটি নির্বাচিত সরকারের জন্য অনেক দিন থেকে অপেক্ষা করছিলেন বাংলাদেশের সাথে সম্পর্ক পুনর্স্থাপনের জন্য। সেই জায়গায় একটা সুষ্ঠু নির্বাচন, যদিও নির্বাচন নিয়ে অনেক বক্তব্য রয়েছে, সেই জায়গায় এসে আমি মনে করি যে বাংলাদেশ সরকার যথাযথ পদক্ষেপ নিলে, আন্তরিক হলে ওসমান হাদির খুনিদেরকে বাংলাদেশে আনা সম্ভব এবং যথাযথ বিচার প্রক্রিয়ায় নেওয়া সম্ভব। ওসমান হাদির একটাই কথা ছিল, আমি হয়তো মরে যেতে পারি, তবে আমি মারা গেলে আমার হত্যার বিচারটা যেন হয় আর আমার সন্তানটাকে দেখে রেখো। আজকে আমি মনে করি তার পরিবার, তার ছোট্ট সন্তান, তার স্ত্রী আজকে তারা কিছুটা হলেও স্বস্তি বোধ করবে এবং সেটা পূর্ণাঙ্গভাবেই যদি বাংলাদেশে ফিরিয়ে এনে বিচার শুরু করা যায়, তাহলে এটা বাংলাদেশের জন্য একটা নতুন ইতিহাস তৈরি হবে যে না, আমরা খুনি যেই হোক তাকে ফিরিয়ে নিয়ে এসে বিচার করতে পারি। সাথে সাথে এটা আমি জানি না যে একটু আগে আমাদের সওদাগর ভাই যেটা বলতেছিলেন যে অন্য অন্য খুনিদের ব্যাপারে ইন্ডিয়া কি মত পোষণ করবে। আমি মনে করি যে খুনি যেই হোক তার কি পরিচয় আছে, সেই পরিচয়টা দেখা উচিত না। বাংলাদেশের আইন, আদালত এবং বাংলাদেশের জনগণ যাদেরকে খুঁজছে তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানো উচিত, বিচারের মুখোমুখি করা উচিত। জি, আপনাকে আমি যে প্রশ্নটা করেছিলাম, অর্থাৎ ভারতীয় পুলিশের যে শেষ লাইনটা, তারা যে প্রাথমিক জিজ্ঞাসাবাদে যেটি পেয়েছে সেটি হচ্ছে তারা ভারতের বিভিন্ন জায়গায় লুকিয়ে থেকে শেষমেশ সুযোগ পেলে আবারও দেশে ফিরে আসার উদ্দেশ্যে তারা সম্প্রতি বনগাঁও এলাকায় সেখানে গিয়েছিল। এই জায়গাটা থেকে যদি বলি যে তাদের কেন মনে হতে পারে যে বাংলাদেশ এখন তাদের জন্য সেফ? এটা মনে হওয়ার কিছু কারণ আছে। তার ভিতরে একটা কারণ এটাও হতে পারে যে বাংলাদেশে এখন যে সরকার এসেছে, সেই সরকারের সাথে যদি আওয়ামী সরকারের গোপন কোনো চুক্তি হয়ে থাকে, কোনো কথা হয়ে থাকে, সেই কথার ভিত্তিতে বাংলাদেশের নির্বাচনে আওয়ামী লীগের লোকজন বিএনপিকে ভোট দিয়েছে, তো বিএনপি তাদের আস্থার জায়গা, বিএনপি তাদেরকে শেল্টার দেবে, সেখানে গেলে তারা জেলখানায় আসলেও তারা নিরাপদে থাকবে, সেখানে তাদের জীবন সেফ থাকবে, এভাবে পালিয়ে বেড়ানো লাগবে না, এরকম একটা জিনিস হতে পারে। বাংলাদেশের অনেক জায়গায় এরকম কথা রয়েছে যে বাংলাদেশের বিএনপি সরকারের সাথে আওয়ামী লীগের সখ্যতা রয়েছে, যার হিসাবে আমরা বলতে পারি যে গোপালগঞ্জের মতন জায়গায় 3টি আসনই বিএনপি লাভ করেছে। এর থেকে বোঝা যায় যে বিএনপি এবং আওয়ামী লীগের একটা অলিখিত সমঝোতা এখানে আছে, সেজন্য বাংলাদেশ আস্তে আস্তে অন্য অন্য সন্ত্রাসীরাও ফেরার চিন্তা করতে পারে। জি, ধন্যবাদ আপনাকে। মুন্নি আপার কাছে যেতে চাই, এই বক্তব্যটার বিষয়ে আপনার কি বক্তব্য হতে পারে বলছেন? এই যে সরকারের সাথে আওয়ামী লীগের আঁতাত, হ্যাঁ, এটা এবং তো এই অভিযোগগুলো আরো কয়েকটা ফর্মেও কিন্তু দেওয়া হচ্ছে। নাহিদ বলছেন, অনেকভাবেই কিন্তু আসছে এই অভিযোগগুলো। হয় কি, বিরোধিতার জন্য বিরোধিতা করে তো ভাই লাভ নেই। এখন তাদের কাছে যদি সুনির্দিষ্ট কোনো তথ্য প্রমাণ থাকে, আমাদের তো কান আছে, চোখ আছে, তো বলুক না। আমার জামাতের ভাই যেই কথাটা বললেন যে সরকারের সাথে আওয়ামী লীগের আঁতাত, আপনার নিশ্চয়ই মনে আছে 5ই আগস্টের পরে জামাতের আমির সাহেব কি নরম সুরে, অত্যন্ত মোলায়েম ভাষায় জামাত আওয়ামী লীগকে নিয়ে মন্তব্য করেছিলেন এবং ভারতকে নিয়েও, যে খুব বেশি প্রতিশোধ পরায়ণ কিংবা ওই রকম কিছুই তারা নন। কাজেই আমাদের বরং বক্তব্য ছিল, আপনারা নিশ্চয়ই দেখেছেন, আমাদের মহাসচিব বলেছিলেন, আমাদের একদম নেতা, আমাদের যিনি প্রধানমন্ত্রী এখন, তারেক রহমান সাহেব থেকে শুরু করে, যে বাংলাদেশের মানুষের ইচ্ছাটাই প্রথমে আসবে, বাংলাদেশ ফার্স্ট, মানে সবার আগে বাংলাদেশ। এই কথাটা, এটা আমাদের পররাষ্ট্র নীতি হবে। কেন? কারণ আমাদের দেশের স্বাধীনতা, আমাদের দেশের সার্বভৌমত্ব, আমাদের দেশের মানুষের চাওয়া এবং পাওয়া, এটা আপনার সবার আগে আসবে। এখন অন্য মানে অন দ্য আদার হ্যান্ড, তারা যখন যেই কথাটা বললো, এতে তো মনে হয়েছিল তাদের বক্তব্যে জামাতের যে ভোট
আওয়ামী লীগের তারা চেয়েছে, তারা তো তাদের সাথে অনেক বিভিন্ন জায়গায় তাদের যে ভোটের রেজাল্ট আপনি জানেন যে 4% থেকে 8% কিংবা 91 সনে 12% ভোট জামাত পেয়েছিল। তো এইবার তাদের যে রেজাল্ট হয়েছে, তো আতাত তো জামাত করেছে, আমাদের দিকে আঙুল দিয়ে তো ভাই লাভ নেই, কারণ বিএনপি একটা তো বড় দল, আমরা 17 বছর রাজপথে ছিলাম, আমরা তো কারো পেটের ভিতরে ঢুকিনি, আমরা তো ছদ্মবেশ ধারণ করিনি, আমরা তো গুপ্ত কোনো পরিচয় পরিচিত হইনি, আমরা বিএনপি একেবারে বুক ফুলিয়ে গলা উঁচু করেই 15 বছর বিভিন্ন টক শোতে আমরা যারা এসেছি, এখনও আসছি, তখনও এসেছি, এই জন্য মূল্য দিতে হয়েছে। হ্যাঁ হয়েছে, আমাদের হাজার হাজার নেতাকর্মী গুম হয়েছে, খুন হয়েছে, আমাদের দেশনেত্রী আপনি জানেন 36টা মামলা দিয়ে ওনাকে জেলে নিয়ে পরিত্যক্ত একটা কারাগারে, এবং আমাদের নেতা আজকে যিনি প্রধানমন্ত্রী ওনার বিরুদ্ধে অসংখ্য মামলা সাজা দিয়ে দিয়েছিল, মিথ্যা রাজনৈতিক মামলা। তো এই রকম অবস্থায় ভুক্তভোগী হলাম আমরা। হ্যাঁ, আর এখন ওনারা যেই রেজাল্ট করেছে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে, এটা হচ্ছে জামাতের বেস্ট রেজাল্ট, বেস্ট অফ দ্য বেস্টেস্ট, মানে সবচেয়ে ভালো, এর উপরে আর হতে পারে না। তারা একটা হাইপ তুলেছিল 5ই আগস্টের পরে, এমন একটা ভাব যে তারা একদম সরকার গঠন করে ফেলেছে, তাদেরকে সবাই খুব ঝাঁপিয়ে পড়ে ভোট দিবে। তো কয়েকটা আপনার শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন রকম রেজাল্টের উপরে তারা জাতীয় সংসদ নির্বাচন প্রেডিক্ট করে ফেললো। তো সেই প্রেডিকশন তো ইট ডিড নট ওয়ার্ক, সেটা ভাই কাজ করে নাই কেন? তাদের আবার নারীদের বেলায় অনেক নেগেটিভ মন্তব্য ছিল। তো নারী ভোটার তো এবার 6 কোটির ওপরে ছিল, অর্ধেক 13 কোটির মতন ভোটারের মধ্যে। তো নারীদের ভোট বলুন, একজন নারীকে তারা আপনার এবার মনোনয়ন দেয়নি, যদিও তারা জুলাই সনদ কিন্তু সই করেছে এবং প্রমিস করেছিল যে তারা 5%, 5% নারীকে দেবে। আমাদেরও 5% হয়তো হয়নি, কিছু কম আছে, কিন্তু দিয়েছে। তো এখন এই জিনিসগুলো নিয়ে আমি জামাতকে বলবো যে আপনারা খুশি হন এবং সামনের দিকে এগিয়ে যান, কারণ আমাদের দেশনেত্রী একটা কথা সবসময় বলতেন যে ঐক্য, সলিডারিটি, এর কোনো বিকল্প নাই। এখন আওয়ামী লীগের মতন জামাত যদি শুরু করে যে বিভক্তি, এবং যেটা আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনাকে নিয়ে অনেক রকম আপনার বিভক্তি সমাজে রাষ্ট্রে তৈরি করেছিল, সেটা আমরা চাই না। আমরা চাই যে সত্যিকার অর্থে আজকে বাংলাদেশ শুধু বলবেন না, সারা পৃথিবীর দিকে তাকান। এই যে ইরানে যেই যুদ্ধটা হচ্ছে, সেটার কি ইম্প্যাক্ট আপনি তো বললেন আপনার সূচনা বক্তব্যে, তেলের অবস্থাটা কি দাঁড়িয়েছে। মানুষের মধ্যে খামাখা প্যানিক তৈরি করারও কোনো প্রয়োজন নেই, যেটা হচ্ছে, কিন্তু সেখানে তো আমার কিংবা আপনার কন্ট্রোল নেই। কাজে যা আছে সব কিছু নিয়ে স্বস্তির ভেতর আমরা ইনশাল্লাহ থাকব। কথা তো এইটুকুই, এখন সামনের দিকে এগিয়ে যাওয়া। এখন জামাত যদি আওয়ামী লীগের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস সেখানে গিয়ে বসে পড়ে যে না, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, যা আওয়ামী লীগ যা করেছে আমিও এখন তাই করব, আমরা এখন পায়ে পায়ে বিএনপিকে আপনার ওই বাধা দিব, পায়ে পায়ে বিএনপি যা ভালো করলেও খারাপ বলবো, খারাপ করলে তো খারাপই বলবো, যে কি করলা বলে কিটাও করলা কেন, ওই লাইনে যাওয়া যাবে না। দ্যাটস নট দ্য টাইম। আমরা এর উত্তরটা ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নানের কাছ থেকে জানতে চাই। কি করলা, সেটাও বা কেন করলা? পায়ে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করা, আওয়ামী লীগের মতো করে বিভক্তির রাজনীতি করছে জামায়াত, এমন অভিযোগ, কি বলবেন? না, এটা তো আপনার সূত্র মূলে যখন মিলে যায়, তখন আপা যদি আবার ভিন্ন বক্তব্যে চলে যান, তাহলে তো এই বক্তব্য তো আবার মানে অন্য বক্তব্য শুরু করতে হবে। দেখেন, আমি কিন্তু বলেছি যে আপনি যে প্রশ্নটা করেছেন, আসামিরা ফিরে আসার চেষ্টা করতেছে, বাংলাদেশকে সেফ জোন মনে করতেছে, গোপালগঞ্জে 3টা আসন তারা পেয়েছেন বিএনপি, এবং সেখানে না ভোট জয়যুক্ত হয়েছে। তো এখানে তো অনেক ভোট পেয়েছে, কাদের ভোট পেয়েছে? তারেক রহমান সাহেব তো হা ভোট চেয়েছিলেন, তো সবাই তার ধানের শীষেও ভোট দিলেন, আবার না কেউ জয়যুক্ত করলেন। তাহলে এই ভোটগুলো কাদের? একটু হিসাব নিকাশের প্রয়োজন আছে। এটা আমি মনে করি আমাদের দেশের জনগণ এতটা অন্ধ না। আর ওনারা জুলুম নির্যাতনের মুখোমুখি হয়েছেন, আর আমরা খুব একসাথে ভালো ছিলাম। আমরা কি জেলখানায় যাই নাই? আমরা কি আয়নাঘরে যাই নাই? আমাদের নেতারা কি ফাঁসির মঞ্চে যায় নাই? এগুলো ওনারা মনে করেন যে সবচেয়ে বড় কোরবানিটা ওনারাই করেছেন। আমি মনে করি সব দলই করেছে, ফ্যাসিস্ট বিরোধী সকল দলই এই বাংলাদেশে জুলুম নির্যাতন অন্যায় অবিচারের শিকার হয়েছে। কিন্তু সেই শিকার হওয়ার পরেও যখন ডক্টর খলিল সাহেবরা যখন
এবং সৈয়দা রেজওয়ানারা যখন বক্তব্য দেন এবং তাদের কর্মকাণ্ড যখন বাংলাদেশের রাজনীতিকে প্রশ্নবিদ্ধ করে, নির্বাচন ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করে এবং বাংলাদেশের এতদিন পরে এসে যে একটা গণতান্ত্রিক ধারায় আসলো, সেই ধারায় যে সরকারি ক্ষমতায় আসুক সেই সরকারকেও প্রশ্নবিদ্ধ করে, তারপরেও এই রেজওয়ানাকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি করা হচ্ছে না। ডক্টর খলিলকে অপসারণ করে বিএনপিতে কি এত রাজনীতিবিদের এবং যোগ্য নেতৃত্বের অভাব যে পররাষ্ট্রমন্ত্রী দেওয়ার মতন একটা পদ পাওয়া যাচ্ছে না? তাহলে এই জায়গায় বোঝা যাচ্ছে যে সামথিং রং। আমি ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি, কলা খাওয়ার কথা তো জিজ্ঞাসা করা হচ্ছে না। ইতিমধ্যেই যিনি কলা খেয়েছেন তিনিই বলছেন যে আমরাই আসতে দেয় না, আমরাই মেন স্ট্রিম হতে দেয় নাই। এই জায়গা থেকে আমি মনে করি যে বাংলাদেশের মানুষ একটা পরিবর্তনের জন্য রাজনীতি চেয়েছিল এবং বিএনপির 5ই আগস্ট পরবর্তী রাজনীতি এবং নির্বাচন পরবর্তী যে সংসদে যে ওত নেওয়ার কথা ছিল, এই যে সংবিধান সংস্কার কমিশনের যে মেম্বার হিসেবে যে শপথ নেওয়ার কথা ছিল সেটা না করে জুলাই সনদ নিয়ে নানামুখী বক্তব্য দেওয়া এবং সংশয় তৈরি করা, গণভোট নিয়ে প্রশ্ন তৈরি করা, আদালতে যাওয়ার সুযোগ তৈরি করে দেওয়া, আদালতকে দিয়ে প্রভাবিত করে জুলাই সনদ এবং গণভোটকে বাতিল করার যে প্রচেষ্টা কারণে এই জাতীয় কর্মকাণ্ড সরকারের চোখের সামনে হচ্ছে। সরকার এবং সরকারি পক্ষ সে ব্যাপারে নীরব ভূমিকা পালন করছে এবং প্রকারান্তরে সহযোগিতা করছে। এই জায়গা থেকে কিন্তু মানুষ মনে করে যে জুলাই সনদও বাস্তবায়ন হবে না, আবার উসমান হাদির এই যে খুনি এবং শেখ হাসিনা সহ যত খুনি আছে, এই 1400 মানুষ খুন হয়েছে, 30,000 মানুষ আহত হয়েছে, এগুলোর বিচার বাংলাদেশের মানুষ পাবে না। হয়তো বাংলাদেশের মানুষ একটা গণতান্ত্রিক সরকার পেয়েছে, সেই সরকার কতটুকু জনগণের কল্যাণ করতে পারবে সেটা সময় বলে দিবে। এবং আমরা মনে করি, এই জন্য আমরা বলছি 12 তারিখে সংসদ বসলে আমরা সংসদে এবং গঠনমূলক আলোচনা করব। সেখানে যদি আমাদের বক্তব্য গ্রহণ না করা হয় তাহলে রাজপথে আমরা সেই কথাগুলো জনগণের কাছে নিয়ে যাব। আপনাকে ধন্যবাদ। যেতে চাই মিসবাহুল আজম সওদাগরের কাছে। মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতি এবং বাংলাদেশের যে তেলের দাম এবং তেল নিয়ে যে এক ধরনের প্যানিক চলছে, এই বিষয়টা নিয়েই কথা বলবো। আপনার কাছে জানতে চাই আমাদের অর্থনীতিতে এর দীর্ঘমেয়াদী প্রভাবটা কি পড়তে পারে? জি, অবশ্যই দীর্ঘমেয়াদী এটা একটা প্রভাব রয়েছে, কারণ আপনি জানেন যে তেলের জাহাজগুলো দিয়ে হরমুজ প্রণালী দিয়ে এদিকে প্রবেশ করে এদিকে আসে, তো সেইখানে যদি ব্যাঘাত ঘটে তা সেটা তো দীর্ঘমেয়াদী প্রভাবটা পড়বেই, কারণ আমরা হচ্ছে তেলের আমদানি নির্ভর একটি দেশ। প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা খরচ করে আমাদেরকে এই তেলগুলো নিয়ে আসতে হয়, সেটার উপর ফুললি আমরা ডিপেন্ডেন্ট, আমাদের নিজস্ব কোনো জ্বালানির উৎস নেই। তো দীর্ঘমেয়াদী প্রভাব এটার পড়বে এবং যদি যুদ্ধ পরিস্থিতি শান্ত না হয়, অবনতি হয়, তাহলে তেলের আমদানি যখন কমে যাবে তখন একটা পর্যায়ে গিয়ে তেলের সংকট দেখা দিতে পারে এবং হচ্ছে দামও, যদিও গভর্নমেন্ট এখন বলছে যে দাম বাড়বে না, কিন্তু যদি দীর্ঘমেয়াদী যুদ্ধ হয় তখন কিন্তু তেলটা স্বাভাবিকভাবে গভর্নমেন্টকে বেশি দাম দিয়ে কিনতে হবে এবং বেশি দাম দিয়ে কেনার পরে গভর্নমেন্ট এখনকার অ্যাটিটিউডে মনে হচ্ছে যে গভর্নমেন্ট ভর্তুকি দিয়ে হলেও কিছুদিন চালাবে, দামটা বাড়ানোর চেষ্টা করবে। কিন্তু একেবারে দীর্ঘমেয়াদী যদি যুদ্ধ চলে যায় তখন হয়তো গভর্নমেন্টের পক্ষে সেটা অনেক কঠিন একটা ব্যাপার হয়ে যাবে। এটা হচ্ছে একটা বিষয়। আর এইটার ইম্প্যাক্টটা আবার যখন তেলের দাম যদি কোনো কারণে ভবিষ্যতে বাড়ে, সেই তেলের দাম বাড়ার কারণে অন্য অন্য জিনিসের দামের প্রতি একটা প্রভাব পড়বে, সেটা দীর্ঘমেয়াদে। কিন্তু স্বল্প মেয়াদে যদি বলি, তাহলে এখন পর্যন্ত বাংলাদেশের তেলের কিন্তু কোনো সংকট নেই, এক। 2 নম্বর হচ্ছে যে বাংলাদেশের মানুষের একটা স্বভাবগত একটা প্রবণতা হচ্ছে কোনো জিনিসের যদি দাম বাড়ে তা মানুষের মধ্যে একটা প্যানিক সৃষ্টি হয় এবং ওই জিনিসটা বেশি করে কিনে। এটা কিন্তু অন্য অন্য দেশে আপনি কখনো পাবেন না। কোনো জিনিসের দাম বাড়লে ওইটার উপর যে হুমড়ি খেয়ে পড়া, এইটা আপনি অন্য কোথাও দেশে পাবেন। এটা বাংলাদেশে এই মানে ক্যারেক্টারিস্টিক্সটা আমাদের ন্যাশনের মধ্যে এটা রয়েছে। তো তেলের ব্যাপারটাতেও ঠিক তাই হয়েছে। তবে গভর্নমেন্টের আমার কাছে মনে হয় যে আর একটু সতর্কতা অবলম্বন করে এখানে দরকার ছিল, যেহেতু বাংলাদেশের মানুষের মধ্যে এই ধরনের একটা প্রবণতা আছে। আপাতত তেলের এই রেশনিং পদ্ধতিটার বিপরীতে আমার কাছে মনে হয় যদি গভর্নমেন্ট একটা লিমিটেশন করে দিত যে গাড়ি বেশি ব্যবহার না করা, পাবলিক ট্রান্সপোর্টগুলো ব্যবহার করা, পার্সোনাল গাড়ি যাদের আছে তারা আপাতত তেল ব্যবহারের উপর একটু ইকোনমি একটা তৈরি করা আর কি, হ্যাঁ।
না, এটা এক ধরনের একটা এটা- নির্দেশনা তো আছেই, 11 দফা একটা নির্দেশনা নির্দেশনা আছে। দিয়েছে, কিন্তু কিন্তু এটা তো গভর্নমেন্ট জোর এটা বলার জবরদস্তি সাথে করার তো সাথে আসলে দেখেন, বিষয় না। গভর্নমেন্ট যখনই ঘোষণা দিয়ে দিল যে তেল আপনারা অল্প করে নেবেন, 10 লিটার নেবেন, প্রত্যেকটা পাম্পের মধ্যে একেবারে কিলোমিটার, মোর দ্যান 1 কিলোমিটার বেশি লাইন হয়ে যাচ্ছে প্রত্যেকটা পাম্পের মধ্যে। এইটা স্বভাবগত একটা প্রবণতা। আপনি দেখেন রমজান মাসে যখন ওই কোনো জিনিসের দাম বাড়ে, তখন জনগণ গিয়ে ওইটা আগে, বা দাম বাড়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে, জনগণ গিয়ে ওইটার উপর হুমড়ি খেয়ে পড়ে কত বেশি করে ওইটা কেনা যায় এবং মজুত করা যায়। ঠিক তেলের ব্যাপারেও এই ব্যাপারটা দেখা দিল, যার ফলে এইটাকে এখন কমব্যাট করতে হবে, মানুষকে বোঝাতে হবে যে তেলের কোনো সংকট আপাতত, এখন পর্যন্ত কিন্তু তেলের সংকট হয়নি, এবং যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে যদি পরিপূর্ণভাবে ব্যাঘাত ঘটে তখন হয়তো হতে পারে। আপনি জানেন যে ইতিমধ্যে একটা খবর আমরা পাচ্ছি যে হরমুজ প্রণালীতে শুধু ইসরায়েলি এবং মার্কিন জাহাজগুলো ছাড়া অন্য যে জাহাজগুলো, এগুলো চলাচলের উপর ইরান তাদের যে নিষেধাজ্ঞা এটা কিন্তু তুলে নিয়েছে। তার মানে কি? তার মানে জাহাজগুলো এদিক দিয়ে আসতে পারছে এখন পর্যন্ত, ইসরায়েলি এবং আমেরিকান জাহাজ ছাড়া। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা একটা পজিটিভ একটা সিচুয়েশনের মধ্যে এখন পর্যন্ত আছি আর কি। তো সেই বিষয়টা এখন মানুষকে একটু বোঝাতে হবে, এবং মানুষ যেন পেট্রোল পাম্পগুলোতে এইভাবে হুমড়ি খেয়ে না পড়ে যে তেলের মজুত করতে হবে। আপনি যেমনটি একটা উদাহরণ বললেন যে কোথায় পানির ট্যাঙ্কের মধ্যে তেল পাওয়া গেছে, এই যে প্রবণতাটা, মানে অসাধু কিছু ব্যবসায়ী তারা এই কাজটা করবে, তারপর মানুষ বেশি বেশি করে মজুত করবে। এই বেশি বেশি করে মজুত করতে গিয়ে কিন্তু সংকটটা তৈরি হবে, সংকট থেকে মানুষ কিন্তু আসলে মুক্তি পাবে না। বেশি বেশি মজুত করার মধ্যে দিয়ে ধন্যবাদ সংকটটা আপনাকে তৈরি হবে। ফাহিমা নাসরিন মুন্নি। একটা বিষয়, কত 3 রাত 4 দিন হচ্ছে গভর্নমেন্ট বলছে সমস্যা নাই, পর্যাপ্ত মজুদ আছে। এখন পর্যাপ্ত মজুদ বলতে আমরা কি বুঝি? আমাদের এমনিতেও স্বাভাবিক সময় আমাদের মজুদ থাকে 40 থেকে 45 দিনের, সেখানে আমাদের মজুদ ধরেন ডিজেলের বেলায় বলা হচ্ছিল 14 দিন, যেটা বিপিসি আগে ভাগেই যেটা ঘোষণা দিল, এবং এই ঘোষণার পরপর সবাই হুমড়ি খেয়ে পড়লো। গভর্নমেন্ট বলছে, এমনকি জ্বালানি মন্ত্রী প্রতিদিন করে বলে যাচ্ছেন, এবং আজও চট্টগ্রামে 9টি ভেসেল এসেছে যেগুলো এর আগেই হরমুজ প্রণালী অতিক্রম করেছে। আগামীকাল আরও 2টি ভেসেল আসছে, এবং সিঙ্গাপুর থেকে গভর্নমেন্ট বিকল্প আরেকটা অর্ডারও দিয়েছে, সেটাও আমরা 19 তারিখ এবং 22 তারিখের মধ্যে এই অর্ডারগুলো আমরা রিসিভ করব। এই যে একটা পরিস্থিতি, এই পরিস্থিতিতেও আমরা মানুষকে কোনোভাবে কনভিন্স করতে পারছি না। আমি 5 লিটার তেল নেওয়ার জন্য আমি আরও 3 লিটার তেল খরচ করছি, এই পাম্পে যাচ্ছি, সেই পাম্পে যাচ্ছি, ওখানে যে বসে থাকছি, এবং অন্য কোনো একটা সোর্সে খবর পাচ্ছি, আবার অন্যদিকে ছুটে যাচ্ছি। দিন শেষে আমি আমার যতটুকু তেল ছিল সেটাও শেষ করলাম, শেষ করে আমি ফেরত আসলাম, এরপরে সরকারকে গালিগালাজ করতেছি। এই যে একটা পরিস্থিতি, এই পরিস্থিতিতে রেশনিং করা হয়েছে। এখন রেশনিংটাও মেনটেন করা হচ্ছে কিনা, যেমন আপনি একই গাড়িতে আপনি একই দিনে 3 পাম্প থেকে 3 বার তেল দিলেন কিনা, এই জায়গাগুলোকে আসলে চেক এন্ড ব্যালেন্স করার উপায় কি? আমরা সংশ্লিষ্ট কয়েকজনের সঙ্গে কথা বলছিলাম, তারা বলেছেন যে ম্যাক্সিমাম 3 থেকে 4 ঘন্টার মধ্যে এরকম ডাটাবেজও তৈরি করা যায়, যেখানে আপনার স্ক্যান করবে অথবা সেখান থেকে তারা জানতে পারবে যে একটা গাড়ি একদিনে একটা পাম্পের চেয়ে বেশি জায়গা থেকে তেল নিয়েছে কিনা। এই সব নিয়ে সরকারের আসলে সুদূর প্রসারী প্ল্যানটা কি? কারণ এটা কন্টিনিউ করবে বোঝা যাচ্ছে, যেটা যুদ্ধটা না এই পরিস্থিতিটা, সেটা তো যুদ্ধের সাথেই রিলেটেড। এখন কিন্তু যেটা যুদ্ধের পরে হওয়ার কথা আমরা সেটা মোটামুটি 1 মাস আগেই শুরু করে দিয়েছি। এটা হয় কি, এই সরকারটা তো 1 মাসও হয়নি, বয়স তো 1 মাসও না, অত্যন্ত নতুন। কিন্তু এসেই এই যে ইরানের যেই যুদ্ধটা, ইসরায়েল এবং আমেরিকার সাথে আনফরচুনেট যেই যুদ্ধটা শুরু হয়েছে, এটা তো এখন স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী না দীর্ঘমেয়াদে যাবে, এখানে আমরা এটা প্রেডিক্ট করতে পারবো না, কোনো অবস্থাতেই না, সেটা সম্ভব না। এখানে অনেকগুলো জিনিস, তাদের ওয়ার্ল্ড পার্সপেক্টিভ, ওয়ার্ল্ড যে রাজনীতি, যেখানে ব্যবসা বলেন, অস্ত্র বলেন, বাণিজ্য বলেন, বহু কিছু জড়িয়ে আছে। তেল বলেন, এখন তেল সেটা ঠিক আছে, যেমন হরমুজ প্রণালীটা বন্ধ করে দিয়েছিল একদম, এখন তো খুলেছে। আমরা তো নিউজে দেখেছি যে কেবলমাত্র আমেরিকা আর ইসরায়েলের জাহাজ ছাড়া অন্যান্য তারা আসছে। তো আপনি যেটা বললেন, চিটাগংয়েও তো এসছে পোর্টে জাহাজ তেল নিয়ে। তো এই রকম একটা অবস্থায় আমাদের যারা সরকারে আছেন, সংশ্লিষ্ট যে মন্ত্রণালয়গুলো, সেখান থেকে তো বারবার বলা হচ্ছে, অ্যাসিউরেন্স দেওয়া হচ্ছে, কিন্তু আমাদের জাতি হিসেবে মনে হয় আমরা ওই যে প্যানিক করি কখনো কখনো, যে মরার আগেই মরে ভূত হয়ে যাই। তো মরার আগে মরার দরকার নেই, আর বাঁচলেও আপনি একা বাঁচতে পারবেন না, বাঁচলেও সবাইকে নিয়েই বাঁচতে হবে, আর মৃত্যু তো অবধারিত। আর যুদ্ধ আমরা তো চাই না কেউ যে একটা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে আমাদের এই পৃথিবীটা যাক,
এই সময়ে এসে। তারপরও যেমন আমরা দেখেছি যে দেখেন ভেনেজুয়েলা থেকে মাদুরো তাকে উঠিয়ে নিয়ে গেল, এখন আবার এখানে আয়াতুল্লাহ খমেনি ওনার যে কথাটা এসছে মারা গেছেন, উনি ইরানের সর্বোচ্চ নেতা। এখন এগুলো তো সভারেন দেশ, এগুলো তো এগুলো স্বাধীন দেশ। এখন ওয়ার্ল্ড যেই আন্তর্জাতিক যেই আইনগুলো আছে, রীতিনীতি, এগুলো তো মানতে হয় সবাইকে। এখন জাতিসংঘের ভূমিকাটাই বা কি, তারাই বা আপনার কি করছে? স্কুলে দেখলাম যে ইরানের স্কুলে বম্বিং করে আপনার বহু মানুষ মারা গেছে, যেখানে শিশু সবচাইতে বেশি সংখ্যায়। তো এগুলো তো ভাই আমরা ইরাকে দেখেছি, লিবিয়া, সিরিয়া, আফগানিস্তান, ভিয়েতনাম। এখন এই ইরানের যে ভৌগোলিক যে অবস্থাটা, সেখানে আপনার আরেকটা দেশ থেকে পদাতিক বাহিনী ছাড়া, মানে সম্মুখ সমরে যুদ্ধ ছাড়া, খালি ওই ড্রোন দিয়ে কিংবা মিসাইল মেরে জিতা, এটা তো কঠিন হয়ে যায়। যেমন আফগানিস্তানের উদাহরণটা আসবে, তাহলে দীর্ঘদিনের যুদ্ধের পরও তো পিছু হটা, ভিয়েতনামেরও আপনার তাই। তো আমরা আসলে যেই দেশগুলো অত্যন্ত রিসোর্সফুল দেশ ছিল, যেই দেশগুলোর কথা আমরা বললাম, ইরানের সভ্যতা 5000 বছরের সভ্যতা, আর অন্যান্য দেশের হয়তো 200 বছরের সভ্যতা কিংবা আরও কম বেশি আছে। তো আসলে হয় কি যে এটা কোনো রকম তৃতীয় বিশ্বযুদ্ধকে কেউ কোনোভাবে আপনার ইনভাইট করবে এই সময় এসে আমরা এটা চাই না। আমরা চাই শান্তি। পৃথিবীটা এখন আমরা চাই যে একটা তৃতীয় বিশ্বের দেশ হোক, আমরা দক্ষিণ এশিয়ার ছোট দেশ হতে পারি, কিন্তু আমরা চাই যে আমি এবং আমাদের যে প্রজন্ম, ভবিষ্যৎ প্রজন্ম, আমরা শান্তিতে থাকতে চাই। এখানে যুদ্ধ বিগ্রহ লাগিয়ে দিবেন কারো কারো ব্যক্তিগত কিংবা কারো কারো অন্য কোনো স্বার্থ, অন্য কোনো কিছুর উদ্দেশ্যে, এটাকে ডিসকারেজ করাই আমাদের মানে প্রধানত মূল একটা কাজ। জি, ফাহিমা নাসরিন মুন্নি, আপনাকে ধন্যবাদ। ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নানের কাছে যেতে চাই। এই যে আমরা প্যানিক করছি পেট্রোল পাম্পে, আমাদের এই প্যানিক থেকে রক্ষা করার উপায় কি? দেখেন, যুদ্ধ তো একটা হচ্ছে এবং সংকট কিছুটা হলেও আছে, কিন্তু সংকট মোকাবেলায় আমরা কি কি পদক্ষেপ নিচ্ছি, জনগণকে সেটা বারবার ব্রিফ করা এবং জনগণকে সম্পৃক্ত করা। সরকার এবং বিরোধী দল এবং যারা সরকারের বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা আছেন রুট পর্যায়ে, সকল জায়গায় এ বিষয়ে আমাদের তৎপর থাকা। আমি মনে করি জাতি হিসেবে এখানে শুধু সরকার না, আমরা যারা আছি প্রত্যেকটা নাগরিককে এই সময় এই দেশের মানুষের পক্ষে পাশে থাকা দরকার আছে। আর সংকট কিন্তু আমাদের এই যুদ্ধকে কেন্দ্র করে, তেল সংকটকে কেন্দ্র করে হবে। ইতিমধ্যেই আপনি দেখেন যে তেল পাম্পে দীর্ঘ লাইন পড়ে গেছে। সেটা শুধু প্যানিক থেকে হচ্ছে না, সংকট তো একটা আছে, যেভাবে চাহিদা সেভাবে তো মানুষ নিতে পারছে না। এরপরে আমাদের যে মানে কলকারখানাগুলো আছে সেখানেও আমাদের সরবরাহ কমে যাচ্ছে। আপনি জানেন এই মৌসুমটা হচ্ছে ইরি মৌসুম বাংলাদেশে, এবং ইরি মৌসুমে প্রচুর পানি দিতে হয়। তো সেখানে কৃষকরা যে পরিমাণ তাদের তেল প্রয়োজন হচ্ছে, তারা পাম্পে যেয়ে বা দোকানে যেয়ে কিন্তু সেই পরিমাণ তেল পাচ্ছেন না। তাহলে যদি আপনি ইরি মৌসুমে আপনি ওখানে তেল না দিতে পারেন, এরপরে যদি আপনি মানে উৎপাদিত শিল্প কলকারখানায় আপনি সার্ভিস না দিতে পারেন, সেখানে জ্বালানি না দিতে পারেন, তারপরে আপনি বিভিন্ন প্রাইভেট সেক্টরগুলোকে সুন্দরভাবে পরিচালিত করতে না পারেন, তাহলে বিকল্পগুলো আমাদেরকে দ্রুত প্রতিস্থাপন করতে হবে। এবং আমি মনে করি যে আজকে যে 8টি জাহাজ আসছে, কালকেও আসবে, আরও আসবে ইনশাল্লাহ। তবে এই বিষয়ে আমাদেরকে সমন্বিতভাবে জাতি হিসেবে সরকার চাইলে কিন্তু এখন সকলকে নিয়ে এ ব্যাপারে ডায়ালগ করতে পারে, মিটিং করতে পারে, সবার সহযোগিতা চাইতে পারে। সরকারের আমি মনে করি এটা উচিত যে সকল পক্ষকে নিয়ে দেশবাসীর সহযোগিতা কামনা করা, আলাপ আলোচনার মাধ্যমে। আপনাকে খুব সংক্ষেপে একটা জিনিস জানতে চাই, যেমন 12 তারিখে সংসদের প্রথম অধিবেশন বসছে, প্রথম অধিবেশনে আপনারা অনেক কিছু উপস্থাপন করবেন এমনটাও বলছিলেন, কিছুক্ষণ আগেও বলছিলেন যে সরকার না মানলে রাজপথে নামবেন। এই জ্বালানির বিষয়টাকে আপনারা উত্থাপন করবেন কিনা? দেখেন, শুধু জ্বালানি না, বাংলাদেশে যত ধরনের সংকট আছে, উসমান হাদির বিচার, তারপরে হচ্ছে আপনার জুলাই সনদ,
তারপরে হচ্ছে বাংলাদেশের দেশবিরোধী যত চুক্তি আছে এবং দেশের যে কোনো সংকট, জনগণের চাওয়া পাওয়া, সেগুলো নিয়ে তো জাতীয় সংসদে আলাপ আলোচনা হতে পারে। এটা তো অস্বাভাবিক কোনো কিছুই না। আমরা বলছি গঠনমূলক, সহযোগিতামূলক। আবার যদি সরকার আমাদের বক্তব্যকে গ্রহণ না করে, তাহলে আমাদেরকে তো রাজপথে এসে জনগণের কথা বলতে হবে। কাজেই জনগণের কথা আমরা সংসদে বলবো, যদি সেখানে আমাদের কথা শোনানো হয় সেই কথা আমরা রাজপথেও বলবো। জি, ধন্যবাদ আপনাকে ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান, অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি এবং মেজবাউল আজম সওদাগর, আপনাদের তিনজনকেই আজকের রাজনীতির আয়োজনে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, রাজনীতির আয়োজন আজ এ পর্যন্তই। আমরা ফিরব আগামী বৃহস্পতিবার ঠিক একই সময়। থাকবেন যমুনা টেলিভিশনের সঙ্গে।